সন্ধ্যা নামছে ধীরে ধীরে। নীল আকাশটা গাঢ় নীল হয়ে গেছে, যেন আকাশও আজ মন খারাপ করে বসে আছে। রুদ্র দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে, তার হাতে একটা পুরনো খবরের কাগজ। চোখে জল টলমল করছে। রুদ্র আর তৃষার প্রেম ছিল নিঃশব্দ অথচ দৃঢ়। তারা কখনো রাস্তায় হাত ধরাধরি করে হাঁটেনি, কখনো রেস্তোরাঁয় বসে ছবি তোলেনি, কিন্তু সন্ধ্যাবেলায় কলেজের পিছনে ছোট্ট পার্কে বসে যে কথোপকথন হতো, সেগুলোই ছিল তাদের ভালোবাসার স্মৃতি। তৃষা ছিল খুব সাধারণ একটা মেয়ে, মাথায় সবসময় একটা সাদা রিবন আর মুখে একরাশ লাজুকতা। তবু তৃষার চোখের গভীরতা যেন রুদ্রকে গেঁথে ফেলেছিল। একদিন গঙ্গার ঘাটে, আচ্ছা তৃষা, তুই এত চুপচাপ থাকিস কেন রে? সেরকম কিছু না, চুপচাপ থাকলে মানুষকে বোঝা যায় ভালোভাবে। ভালোই বলেছিস। তা আমাকে কি বুঝিস শুনি? তোর হাসির পিছনে কান্না লুকিয়ে থাকে রুদ্র, আমি বুঝি। সেদিন থেকেই ওরা দুজনে আরো কাছাকাছি আসা শুরু করলো। প্রতিদিন রুদ্র অপেক্ষা করত তৃষার ক্লাস শেষ হওয়ার। একসঙ্গে হেঁটে চলে যেত গঙ্গার দিকে, চায়ের দোকানে বসে এক কাপ লাল চা আর বৃষ্টি দেখা। তৃষা পড়ত ইংরেজি সাহিত্য, রুদ্র অর্থনীতি, কিন্তু তাদের ভাষা ছিল ভালোবাসা। তাদের ভাষা ছিল এক গোপন নদীর মতো, গভীর আর শান্ত। তৃষার বাবা ছিলেন খুবই অসুস্থ, মা গৃহিণী। তৃষার কাঁধে গোটা বাড়ির দায়িত্ব। তৃষা বলতো, রুদ্র, আমি হয়তো কখনোই তোর মতো বড় স্বপ্ন দেখতে পারবো না। আমার স্বপ্ন তুই, তুই থাকলেই আমি সব পারি। কিন্তু সময় সব সময় প্রেমের পক্ষে হয় না। তৃষার বাবা মারা গেলেন হঠাৎ একদিন। আর্থিক অবস্থা ভেঙে পড়ল তাদের। তৃষার মা মানসিকভাবে আরো ভেঙে পড়লেন। কয়েক মাস পর তৃষা একটি স্কুলে অস্থায়ী চাকরি জোগাড় করল। আর রুদ্র এলো দিল্লিতে এমএ পড়তে। ফোন থাকা সত্ত্বেও তারা চিঠি লিখত, প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস? আমি কি পারি তোর চোখে জল রেখে চলে যেতে? ফোন থাকা সত্ত্বেও তারা চিঠি লিখত, প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে। চিঠির মধ্যে ছিল কল্পনা, ভালোবাসা আর স্বপ্ন। 1 বছর পর তৃষার চিঠি আসা বন্ধ হয়ে গেল। প্রতিদিন বা প্রতি সপ্তাহে যে চিঠি আসতো, সে চিঠি আর আসলো না রুদ্রর কাছে। ফোনও করে অনেকবার, কিন্তু কেউ রিসিভ করে না। রুদ্র ভেবেছিল সে হয়তো ব্যস্ত আছে, তাই চিঠি লিখতে বা ফোন ধরতে পারছে না। সেদিন 9:30 রুদ্র তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় কেউ নক করছে। রুদ্র দরজা খুলে দেখে তৃষা। রুদ্র অবাক হয়ে তৃষার দিকে তাকিয়ে থাকে। তৃষা, তুই এখানে?
তাও এত রাতে কিভাবে? ভাবলাম চিঠি না পাঠিয়ে যদি সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কেমন হয়, তাই চলে এলাম তোর কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতরে আয়। তারা দুজনে ভিতরে গেল। রুদ্র এখনো বিশ্বাস করতে পারছে না যে সত্যি সত্যি তৃষা এখানে এসেছে। তৃষার ওই করুণ চোখের দিকে তাকিয়েছিল রুদ্র। আজ যেন তার চোখ দুটো একটু অন্যরকম লাগছিল। হঠাৎ তৃষা বলে উঠল, আচ্ছা রুদ্র, কখনো যদি জানতে পাস আমি এই পৃথিবীতে নেই, তখন তুই কি করবি? কী সব বলছিস তুই? আর তুই কখন এলি দিল্লিতে? আমি কখন এলাম তা না হয় পরে বলবো, আগে তুই আমার কথার উত্তর দে। এসব কথার উত্তর দিতে আমার ভালো লাগছে না তৃষা। তুই কি একাই এসেছিস? হ্যাঁ, আমি একা এসেছি। রুদ্র, আমি যদি না থাকি তুই কখনো একা হয়ে যাবি না। ভাববি আমি তোর কাছেই আছি আর সব সময় থাকবো। আমার ভালো লাগছে না তৃষা। আচ্ছা, আমি চলে গেলাম। তুই সাবধানে থাকবি, ভালো থাকবি। তুই এত রাতে কোথায় যাবি? কোথায়? আমি একটা ঘর ভাড়া নিয়েছি, আজ রাতটা থেকে কাল চলে যাব। চিন্তা করিস না, যাওয়ার সময় তোর সাথে দেখা করে যাব। এই বলে তৃষা ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে খবরের কাগজ এলো রুদ্রর ঘরে। রুদ্র সেটি নিয়ে প্রতিদিনের মতোই আজও পড়তে থাকে। হঠাৎ রুদ্রর পায়ের তলার মাটি সরে যায়। সে কি দেখছে, কি পড়ছে নিজেই বুঝতে পারছে না। হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে, গঙ্গায় পাওয়া গেল একটি লাশ। মেয়েটির নাম তৃষা সেনগুপ্ত। সেখানে সময় দেওয়া ছিল রাত 8:30। খবরের কাগজের উপর ছবিটা দেখে রুদ্রর হাত কাঁপতে লাগলো, মাথার কাজ করছে না। সে তৃষাকে ফোন করে, কিন্তু ওপার থেকে কেউ ফোন রিসিভ করে না। সেই দিন রুদ্র চেঁচিয়ে কেঁদেছিল প্রথমবার। তারপর রুদ্র চলে আসে কলকাতায়। সেদিন সন্ধ্যার সময় রুদ্র গঙ্গার ঘাটে বসেছিল। হঠাৎ রুদ্র দেখতে পাই তৃষা তার পাশেই বসে আছে। সে তৃষাকে বলে উঠল, তৃষা। জানো রুদ্র, সেদিন কাজের শেষে আমি বাড়ি ফিরছিলাম, গঙ্গার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম। মনে হলো এত ব্যস্ততার মাঝে একবার গঙ্গায় গিয়ে বসে থাকি। কিছুক্ষণ বসেই ছিলাম, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পর কটা নোংরা লোক আমার দিকে নোংরাভাবে তাকিয়ে নোংরা নোংরা কথা বলছিল। এ ভাই, ওদের কার মুখ দেখে উঠলাম বলতো? ওই দেখ, নদীর পাড়ে একটা পুরো ডাঁসা পেয়ারা বসে রয়েছে। যা লাগবে তো পুরো একদম খেতে, উফ। আর চল তো দেখি ওখানে। এ কি গো সুন্দরী, তার নদীর পাড়ে সন্ধ্যাবেলায় বসে বসে কি এত ভাবছো? অত অত ভাবতে হবে না, আমাদের সাথে চলো, একটু সুন্দর করে আদর করে দেবো। আরে ভয় নেই, ভয় নেই, আদর করা হয়ে গেলেই ছেড়ে দেবো, কোনো চাপ নেই, চলো চলো সুন্দরী। আমি তাদের মধ্যে একজনকে ধাক্কা মেরে ফেলে দিই। আমি ভয় পেয়ে অনেকবার তোমাকে কল করেছি, কিন্তু তুমি আমার কল রিসিভ করোনি। তাদের কাছে রিভলভার ছিল, সেটা দিয়ে আমাকে গুলি করে।
আমার সর্বনাশ করে দেয় ওরা। আর আমার দেহটা এই গঙ্গায় ফেলে দেয়। আমি অনেকবার চেঁচিয়েছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি, কারোর কানে আমার আওয়াজ পৌঁছায়নি। ওই বদমাশগুলো আজও পালিয়ে বেড়াচ্ছে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওদের কাউকে ছেড়ো না রুদ্র, ওদের শাস্তি হলে আমি যে মুক্তি পাবো। তুমি কথা দাও ওদের কাউকে তুমি ছাড়বে না, সবাইকে শাস্তি দেবে। কথা দাও রুদ্র। তোর খুনের শাস্তি ওই জানোয়ারগুলোকে আমি দেবই। তারপর 1 মাস পর সেই বদমাশগুলো পুলিশের হাতে ধরা পড়ল। তাদের শাস্তি হয়েছিল ফাঁসি। রুদ্র সেদিন চিৎকার করে কেঁদেছিল আরো একবার, এমন কান্না যা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। সেই থেকে রুদ্র আর প্রেম বা বিয়ে করেনি, শিক্ষকতা করে, কিন্তু সন্ধ্যা হলেই গঙ্গার ঘাটে বসে থাকে। সেই খবরের কাগজটা এখনো সঙ্গে রাখে। আজও সে ফিস ফিস করে বলে, তুই যদি থাকতিস তৃষা, আমি হয়তো মানুষটা আরেক রকম হতাম। গঙ্গার ঢেউ আজও বলে যায়, ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে আত্মত্যাগ। আজকের এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততদিন নিজেদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন এবং অন্যকে ভালো রাখবেন। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।